আলাইকুম। ম্যাজিক বাংলা টিভির সন্ধ্যা ৬টার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদা। শুরুতেই টেরোজিপি সংবাদ শিরোনাম। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও বাবর সহ সব আসামি খালাস। আদানিকে ঋণ দেওয়ার ব্যাপারে ঝুঁকি পুনর্বিবেচনা করছে ভারতীয় ব্যাংকগুলো। দারিদ্র্য দূরীকরণের যে চেষ্টা সারা জীবন করেছি, সিপিডির কাজে তার প্রতিফলন দেখেছি, জানালেন ডক্টর ইউনূস। নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৭ জনের মৃত্যু এবং বিপিএল এর মাস্কট ডানা ৩৬ উন্মোচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত দুটি ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিল নিষ্পত্তি করে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ রায় দেয়। সেই সঙ্গে বিচারিক আদালতের রায়কে অবৈধ বলে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছে। এর আগে গত ২১ নভেম্বর এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়। সেদিন বিষয়টি রায়ের জন্য সিএভি রাখে আদালত। পরে বিষয়টি রায়ের জন্য আজকের কার্যতালিকায় রাখা হয়। গত ৩১ অক্টোবর হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার শুনানি করেন। আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় অপর ১১ আসামিকে। পরে ওই বছরের ২৭ নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে। পাশাপাশি কারাবন্দী আসামিরা আপিল করেন। ২০২২ সালের ডিসেম্বরে এ মামলার আপিল শুনানি বিচারপতি শহীদুল করিমের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয়। এর মধ্যে ওই বেঞ্চ পুনর্গঠন হয়। এ কারণে নতুন বেঞ্চে আবার শুনানি হয়। আদানি গোষ্ঠীকে দেওয়া ঋণ পর্যালোচনা করছে ভারতীয় ব্যাংকগুলো। সেই সঙ্গে নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে ভারতের ৮টি ব্যাংক। স্টেট ব্যাংক থেকে শুরু করে ভারতের ৭টি ব্যাংক আদানি গোষ্ঠীর কোম্পানিগুলোকে নতুন ঋণ দেওয়ার আগে সব দিক খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাংকগুলো হলো ব্যাংক অব ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কানাড়া ব্যাংক, আইডিবিআই ব্যাংক ও আরবিএল ব্যাংক। যুক্তরাষ্ট্রের গৌতম আদানি ও তার ভাতিজার বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর মুডিজ ও ফিচের মতো আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা আদানি গোষ্ঠীর একাধিক কোম্পানির ঋণমান হ্রাস করছে। ফলে বাজার থেকে তাদের পুঁজি সংগ্রহ করা কঠিন হয়েছে। সেই সঙ্গে যুক্ত হলো এবার ৮টি ব্যাংক। এই ব্যাংকগুলোর মধ্যে আদানি গোষ্ঠীকে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে এসবিআই ব্যাংক। তারা আদানি গোষ্ঠীকে মোট ৩৩,৮০০ কোটি রুপি ঋণ দিয়েছে। তারা অবশ্য বলেছে আদানি গোষ্ঠীর যেসব প্রকল্প শেষের দিকে সেসব প্রকল্পে ঋণ দেওয়া বন্ধ হবে না। তারা বলেছে নতুন ঋণ দেওয়ার সময় সব শর্ত যে ঠিকঠাক পরিপালন হচ্ছে সেটা নিশ্চিত করার চেষ্টা থাকবে। ইকোনমিক টাইমসের সংবাদে ব্যাংকগুলোর সূত্রে বলা হয়েছে আদানি গোষ্ঠীর কোম্পানিগুলোকে ঋণ দেওয়া হবে না তা নয়, বরং ঋণ দেওয়ার ক্ষেত্রে তারা আরও সতর্ক হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন এবং দারিদ্র্য দূরীকরণের যে চেষ্টা আমি সারা জীবন ধরে করেছি, সিপিডির কাজে সব সময় তার প্রতিফলন দেখেছি। সিপিডি অতীতের মতো বুদ্ধিবৃত্তিক অবদান রেখে যাবে বলে আশা করেন তিনি। আজ রোববার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে সিপিডি এক অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা। সিপিডির ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আগে ধারণ করা ভিডিও বক্তব্যে প্রধান উপদেষ্টা একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, সিপিডি সব সময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সব সময় সিপিডি সচেষ্ট থেকেছে বলে মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। ডক্টর ইউনূস আরও বলেন, সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে
সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। এ কারণে এই প্রতিষ্ঠান সব সময় আমার কাছে বিশেষ তাৎপর্য বহন করে। 30 বছরের দীর্ঘযাত্রায় সিপিডি দেশে বিদেশে স্বনামধন্য থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিতি পেয়েছে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। দিনব্যাপী এই অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। একসময় কেবল সরকার ও বিদেশি উন্নয়ন সহযোগীরা নীতি নির্ধারণ করত উল্লেখ করে তিনি বলেন, এই নীতি নির্ধারণ হওয়া উচিত গণতান্ত্রিক। এই বিবেচনায় তারা নাগরিক সমাজ, ব্যবসায়ী, শ্রমিক, এনজিও সহ সব অংশীজনকে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত করতে চেয়েছিলেন। এ বিষয়ে তাকে সিপিডির যাত্রায় অনুপ্রাণিত করেছে বলেও উল্লেখ করেন তিনি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি 13 জিপি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে এলাম 13 জিপি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ায় নাইজার নদীতে নৌকা ডুবে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কোগি থেকে পার্শ্ববর্তী নাইজার রাজ্যের একটি খাদ্যবাজারে যাওয়ার সময় 2 শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম আউদু জানিয়েছেন, এখন পর্যন্ত 100-র বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন। কোগি রাজ্যের জরুরি পরিষেবার মুখপাত্র সান্দ্রা মুসার বরাতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 27 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে স্থানীয় ডুবুরি ও উদ্ধারকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন। সান্দ্রা বলেছেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। নদীর প্রবল স্রোত ও নৌকাটির বয়স সম্ভাব্য কারণ হতে পারে। এছাড়া ভুক্তভোগীদের মধ্যে কারো কাছেই লাইফ জ্যাকেট ছিল না, যা মৃত্যু সংখ্যা বাড়িয়েছে। নাইজেরিয়ায় জলপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়শই নৌকাডুবির ঘটনা ঘটে। গত মাসে নাইজার রাজ্যে 3 শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এতে প্রায় 100 জনের মৃত্যু হয়। এছাড়া সেপ্টেম্বর মাসে জামফারা রাজ্যে নৌকাডুবিতে 40 জন প্রাণ হারান। দর্শক, এবার খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী 30 ডিসেম্বর। এ উপলক্ষে আজ রবিবার বিশেষ এক আয়োজনে বিপিএল এর মাস্কট ডানা 36 উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাস্কট উন্মোচনের অনুষ্ঠানটি ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব 2025 এর অংশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আরও ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এবং বিসিবির অন্যান্য কর্মকর্তারা। এই আয়োজন পরিণত হলো যেন সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের মিলন মেলায়। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত থেকে শুরু করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাদের সবাইকে দেখা গেছে খোশ গল্পে মেতে উঠতে। এছাড়া উপস্থিত ছিলেন নারী ক্রিকেট দলের সদস্যরাও। ডানা 36 নামক মাস্কটটি সাম্প্রতিক ছাত্র নাগরিক আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এই মাস্কটটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং
ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে। এই পায়রার মাস্কটটিকে স্বাধীনতার চেতনার সাথে মেলবন্ধন ঘটানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা খেলাধুলার একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেট সংস্কৃতিরও একটি মূল প্রতিপাদ্য বিষয়। পায়রাকে শান্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দেখা হয়, যা একটি জাতির শক্তি এবং ঐক্যকে প্রতিফলিত করে। আগামী 23 ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই ধরনের অনুষ্ঠান 25 ডিসেম্বর চট্টগ্রামের MA আজিজ স্টেডিয়ামে এবং 27 ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামেও আয়োজন করা হবে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও বাবর সহ সব আসামি খালাস। আদানিকে ঋণ দেওয়ার ব্যাপারে ঝুঁকি পুনর্বিবেচনা করছে ভারতীয় ব্যাংকগুলো। দারিদ্র্য দূরীকরণের যে চেষ্টা সারা জীবন করেছি, সিপিডির কাজে তার প্রতিফলন দেখেছি, জানালেন ডক্টর ইউনূস। নাইজেরিয়ায় নৌকা ডুবে 27 জনের মৃত্যু এবং বিপিএল এর মাস্কট ডানা 36 উন্মোচন। দর্শক, এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।